ওয়েলকাম টু এসডি বায়োলজি, শুভেন্দু বায়োলজি। তো আজকে আমরা স্টুডেন্টস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেল অর্গানেল লাইসোজোম, যেটাকে নিয়ে আমরা আহ, আলোচনা করব। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং নানান পরীক্ষায় নানান দিক থেকে লাইসোজোমকে নিয়ে কোশ্চেন হয়, সেইটা সম্পর্কে একটু আলোচনা করব। তো শুরু করার আগে বলে দিই, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন এবং বন্ধুদের মধ্যে এটা ব্যাপক ব্যাপক ব্যাপকভাবে শেয়ার প্রথমে করবেন। জানতে হবে 1955 1955 সালে সি ডুভে বলে একজন ভদ্রলোক এই লাইসোজোম প্রথম আবিষ্কার করেন। এবং লাইসোজোম হচ্ছে গিয়ে সেলের মধ্যে অবস্থিত একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। কোশ্চেন আসে অনেক সময় যে কোনটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, কোনটা ডাবল মেমব্রেন বাউন্ড। তোমরা জানো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, প্লাস্টিড, এরা হচ্ছে গিয়ে ডবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। লাইসোজোম হচ্ছে গিয়ে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। রাইবোজোম হচ্ছে গিয়ে মেমব্রেন লেস সেল অর্গানেল। যাই হোক, তো এখানে এই লাইসোজোম, এই সি ডুভে বলে একজন ভদ্রলোক 1955 এটা আবিষ্কার করে। এটা মনে রাখতে হবে, সায়েন্টিস্টগুলোর নাম অনেক সময় দিয়ে দেয়। তো বেসিক্যালি অ্যানিমেল সেলের মধ্যে লাইসোজোম অবস্থান করে। এবার কোথায় কোথায় থাকে না, ব্যাকটেরিয়া সেলের মধ্যে থাকে না, প্ল্যান্ট সেলের মধ্যে থাকে না, এবং আমাদের ম্যাচিওর আরবিসি সেলের মধ্যে থাকে না। এই এই জায়গাগুলোই লাইসোজোম থাকে না। বুঝা গেছে? এই এই জায়গাগুলোয় লাইসোজোম থাকে না। এইবার আসি কোথায় থাকে। বেসিক্যালি অ্যানিমেল সেলের মধ্যে আরবিসি ছাড়া অন্যান্য জায়গাগুলোতে সব জায়গাতেই মোটামুটি লাইসোজোম পাওয়া যায়। তবে কোথায় কোথায়, ইউটেরাস সেলে, জরায়ুর কোষে অধিক পরিমাণে লাইসোজোম থাকে। আর কোথায় থাকে? ডাব্লিউবিসিতে থাকে। এবং যে অঙ্গাণুগুলো সাধারণত ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস করে তাদের মধ্যে লাইসোজোম প্রচুর। যেমন আমাদের ডব্লিউবিসি আছে, এটা মনে রাখতে হবে, কিন্তু আরবিসিতে লাইসোজোম থাকে না। আবার উল্টে ডব্লিউবিসিতে প্রচুর পরিমাণে থাকে। ডব্লিউবিসি সেল, আমাদের ইউট্রাসের সেল, এই জায়গাগুলোতে বেসিক্যালি যে জায়গাগুলো ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস কাজগুলো করে থাকে সেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে লাইসোজোম প্রেজেন্ট থাকে এবং তারা প্রপার ফাংশন করে থাকে সেখানে। এবার কতগুলো কথায় আসি। লাইসোজোমের ক্ষেত্রে যেটা জানতে হবে, বললাম কি এটা একটা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড একটা সেল অর্গানেল, অর্থাৎ ডবল মেমব্রেন নয়। এবার একটা সিঙ্গেল, আমি একটা জাস্ট সেলের ছবি আঁকি। এটা একটা ধরে নেওয়া হোক একটা সেল। এবার এর ভিতরে আছে, মনে করো এই একটা পাউচ আছে, আমি বড় করে আঁকছি, এটা একটা লাইসোজোম। ঠিক আছে? এবার এই যে লাইসোজোমটা, আমরা জানি লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলে, কারণ আত্মঘাতী থলি, কারণ লাইসোজোমটার বাস্ট হয়ে গেলে ওই টোটাল সেলটাকেও মেরে ফেলতে পারে। সেই জন্য লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে, ছোট থেকে আমরা জানি। এবার সেই জিনিসটা কতগুলো একটা জিনিসের উপর ডিপেন্ড করছে। কিসের ওপর? প্রথমে আসি, যেমন আমাদের কিছু ভিটামিন যেগুলো ফ্যাটে দ্রবীভূত হয়, ফ্যাটে ডাইলুটেড হয়, সেই দ্রবীন, সেই ভিটামিনগুলোর নাম কি? ভিটামিন এ, ডি, ই, কে। এরা হচ্ছে কি লিপিডে দ্রবীভূত হয়। আর জলে কারা দ্রবীভূত হয়? বি, সি, পি। এটা হচ্ছে গিয়ে জলে হচ্ছে দ্রবীভূত করে। আর এডিই কে, এরা হচ্ছে গিয়ে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এরা হচ্ছে গিয়ে ফ্যাটে দ্রবীভূত হয়। এই ভিটামিন এছাড়া হচ্ছে গিয়ে স্টেরয়েড হরমোন, যেমন ইস্ট্রোজেন, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, এই ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই সমস্ত স্টেরয়েড হরমোন অথবা স্টেরয়েড হরমোন বা এই এডিই কে, এই সমস্ত জিনিসগুলো কি করে, এই জিনিসগুলোর যদি সংস্পর্শে আসে লাইসোজোম, তো লাইসোজোমের যে মেমব্রেনটা বললাম, একটা মেমব্রেন দিয়ে তৈরি মেমব্রেনটা, এই মেমব্রেনটা রাপচার করে যায়, ফেটে যায়। সেই জন্য এই সমস্ত পদার্থগুলোকে বলা হয় লেবিলাইজার।
ল্যাভিলাইজার বলা হয়ে থাকে। কেন? কারণ এই পদার্থগুলো সংস্পর্শে এলে লাইসোজোমের মেমব্রেনটা বাস্ট হয়ে যায়। আর কিছু পদার্থ আছে ঠিক তার উল্টো কাজটা করে, যেমন কি কর্টিজোন, হাইড্রোকর্টিজোন, এই সমস্ত পদার্থগুলো কি করছে না, এইগুলো উল্টে লাইসোজোমের স্টেবিলিটিটাকে বাড়ায়। এ কি করছে, এটা থেকে লাইসোজোমকে বাস্ট করার চেষ্টা করছে, ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আর এ কি করছে, স্টেবল করার চেষ্টা করছে। কারা? এই কর্টিজন, হাইড্রোকর্টিজন। সেই জন্য এই সমস্ত পদার্থগুলোকে বলা হয় এটা ল্যাবিলাইজার আর এটা স্টেবিলাইজার। স্টেবিলাইজার। তাহলে এই দিকটাকে বলা হচ্ছে গিয়ে ল্যাবিলাইজার, মানে হচ্ছে কি এটা লাইসোজোমের এই এই ব্যাগটাকে, প্লাজমা লাইসোজোমের যে মেমব্রেনটা থাকছে ওই মেমব্রেনটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, এদেরকে বলা হয় ল্যাবিলাইজার। আর যারা এটাকে আটকে রাখার চেষ্টা করছে তাদেরকে বলা হয় স্টেবিলাইজার। এই ল্যাবিলাইজার এবং স্টেবিলাইজার এদের উভয়ের কাজের ফলে লাইসোজোম নির্দিষ্ট সময় বাস্ট হয়, বা নির্দিষ্ট বা কোনো কোনো সময় তাকে বাস্ট হওয়ার হাত থেকে রক্ষা করা হয়। এই জিনিসগুলো জানতে হবে। আর লাইসোজোমের মধ্যে সবসময় পিএইচ এর মানটা কিন্তু থাকে বিলো 7, 7 নিচে থাকে, অর্থাৎ 6 থেকে 6.5 এর মধ্যে পিএইচটা থাকে। সেই জন্য এই লাইসোজোমের মধ্যে যে সমস্ত এনজাইম গুলো থাকে তাদেরকে বলা হয় অ্যাসিড হাইড্রোলেজ এনজাইম। কি নাম? অ্যাসিড হাইড্রোলেজ। কার মধ্যে থাকছে? লাইসোজোমের মধ্যে থাকে। যেহেতু তারা অল টাইম অ্যাসিডিক ইন নেচার, 7 থেকে কমে অবস্থান করছে, 6, 6.2, 6.3, 6.5 এর মধ্যে অবস্থান করছে, সবসময় অ্যাসিড মধ্যে থাকছে, তাই এইগুলোকে বলা হয় অ্যাসিড হাইড্রোলেজ এনজাইম। এবার আমরা জানবো এই যে অ্যাসিড হাইড্রোলেজ এনজাইম বললাম, অ্যাকচুয়ালি কি কি এনজাইম তাদের মধ্যে লাইসোজোমের মধ্যে পাওয়া যায়। লাইসোজোমের মধ্যে কি কি এনজাইম থাকে সেটা একবার জানবো। হ্যাঁ বলো। কর্টি, CORTI, কর্টিজোন, হাইড্রোকর্টিজোন, হাইড্রো, CORTIZONE। আরো আছে কোলেস্টেরল। কর্টিজোন, হাইড্রোকর্টিজোন, কোলেস্টেরল, এগুলো হচ্ছে সব স্টেবিলাইজার। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এই অ্যাসিড হাইড্রোলেজ যে এনজাইম গুলোর কথা বলা হচ্ছে, কি কি এনজাইম থাকে? বেসিক্যালি 5 থেকে 6 ধরনের এনজাইম এখানে থাকে। 1 নম্বর হচ্ছে গিয়ে নিউক্লিয়েজ, প্রোটিয়েজ, তারপর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কি নাম জানো, নিউক্লিয়ে, তোমার ফসফাটেজ। 4 নম্বর লাইপেজ। 5 নম্বর গ্লাইকোসাইলেজ। লাস্ট 6 নম্বর সালফাটেজ। নিউক্লিয়েস অর্থাৎ ডিএনএ বা আরএনএ কে ভাঙতে পারে, প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙতে পারে, ফসফেটেজ ফসফেট গ্রুপকে থাকলে তাকে ভাঙতে পারে, লাইপেজ ফ্যাটকে ভাঙতে পারে, গ্লাইকোলাইগেজ, গ্লাইকোসাইলেজ অর্থাৎ গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এদেরকে ভাঙতে পারে, সালফার জাতীয় যে ইয়েগুলো থাকে, অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে তাদেরকে ভাঙতে পারে। এই টোটাল 6 টাইপস অফ হচ্ছে গিয়ে অ্যাসিড হাইড্রোলেজ এনজাইম অবস্থান করে কার মধ্যে? লাইসোজোমের মধ্যে অবস্থান করে। ঠিক আছে। এইবার আচ্ছা, এই দিকটা লেখা হলো, আমি এবার ওই দিকটায় যাই। লাইসোজোমের প্রকৃতি অনুযায়ী লাইসোজোমকে আমরা, মানে উৎপত্তিগতভাবে এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আমি একটা জাস্ট এবার একটা টোটাল একটা সেলের একটা ছবি আঁকি। এটা একটা সেল। আমরা জানি এখানে যদি আমরা নিউক্লিয়াসটাকে ধরে নিই,
তার নিউক্লিয়াসের বাইরের দিকে এখানে এরকম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো অবস্থান করছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের দিকে গলগি বডিগুলো এভাবে মনে করা আছে, স্ট্যাগ আকারে থাকছে। তো অন্য কালে দিলে ভালো হয় না। একদম সেন্টারের দিকে আছে নিউক্লিয়াস, তারপরে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার বাইরের দিকে আছে মনে করো গলগি বডিগুলো আছে। এইভাবে অবস্থান, ভিতর দিকে আছে বাইরের দিকে আছে, এইভাবে অবস্থান। ভিতর দিকে এটাকে বলা হয় সিস গলগি, এদিকটাকে বলা হয় ট্রান্স গলগি। তো এখান থেকে আমাদের গলগি বডি থেকে যখন প্রথম লাইসোজোম যেটা উৎপন্ন হচ্ছে, যেটা প্রথম একদম ট্রান্সগলগি থেকে প্রথম যেটা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ যে লাইসোজোমটা 0.4 থেকে 0.6 মাইক্রোমিটার যা ডায়ামিটার, যেটা প্রথম উৎপন্ন হচ্ছে, তাকে আমরা বলবো, অর্থাৎ এই গলগি থেকে যে লাইসোজোমটা উৎপত্তি হচ্ছে তাকে আমরা বলবো প্রাইমারি লাইসোজোম। জাস্ট উৎপত্তি হয়েছে তখনই তাকে আমরা বলবো প্রাইমারি লাইসোজোম। অর্থাৎ এই প্রথমে যখন উৎপত্তি হলো তখন তার ভীষণ অ্যাক্টিভ, খুব শক্তিশালী থাকে লাইসোজোমটা, খুব শক্তিশালী থাকে। তখন কোনো কোনো ইয়েতে রিয়াকশনে অংশগ্রহণ করেনি, তখন ভীষণ অ্যাক্টিভ থাকে, তখন তাকে আমরা বলি প্রাইমারি লাইসোজোম। এই প্রাইমারি লাইসোজোম কি করে, প্রাইমারি লাইসোজোম থেকে কি করে না, সে যখন কোনো ফাংশন করতে শুরু করে, আস্তে আস্তে কোনো কাজ করছে আর তার সাথে সাথে শক্তিটা ক্রমশ হারাচ্ছে, তাকে আমরা বলবো, অর্থাৎ এরপরে মনে করো এখানে তৈরি হচ্ছে, এরপরে কোনো একটা সে ফাংশন করছে, এখানে কোনো একটা কারোর সাথে রিয়াকশন করছে, কাউকে হয়তো ডাইজেস্ট করছে। এই কাজটা করার সময়, অর্থাৎ প্রথমে উৎপন্ন হচ্ছে তখন তাকে আমরা প্রাইমারি বলছি। প্রাইমারি লাইসোজোম যখন কাজ করার পরে, অর্থাৎ কিছু হাইড্রেস করার পরে, তখন তাকে আমরা বলছি সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোম। তাহলে এটা গেল প্রাইমারি লাইসোজোম, বাইরের দিকে গেল। অর্থাৎ যত প্রাইমারি লাইসোজোম মানে নিউক্লিয়াসের, তার চারিদিকে থাকবে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার চারিদিকে থাকবে গলগি বডি, তার কাছাকাছি থাকবে, অর্থাৎ গলগি বডির কাছাকাছি যেটা অবস্থান করে সেটা অবশ্যই হচ্ছে গিয়ে প্রাইমারি লাইসোজোম। আর গলগি বডি থেকে যেটা দূরে অবস্থান করছে দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি লাইসোজোম। এবার এই যে সেকেন্ডারি লাইসোজোমের কথা বলছি, এই সেকেন্ডারি লাইসোজোমকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। এই তিনটে ভাগ কি কি সেটা আমাদের জানতে হবে। সেকেন্ডারি লাইসোজোমকে প্রথমে দুটো বলি, তারপরে আরেকটা ভাগ পরে বলছি। একটাকে বলা হয় হেটারোফ্যাগোজোম। হেটারোফ্যাগোজোম। আর একটার নাম হচ্ছে গিয়ে অটোফ্যাগোজোম। তোমরা নাম দুটো শুনেই বুঝতে পারছো জিনিসটা কি বলা হচ্ছে। হেটারোফ্যাগোজোম আর অটোফ্যাগোজোম কাকে ভাগ করা হলো? সেকেন্ডারি লাইসোজোমকে। সেকেন্ডারি লাইসোজোম কোথা থেকে উৎপত্তি হয়েছে? প্রাইমারি লাইসোজোম থেকে। প্রাইমারি লাইসোজোম কোথা থেকে উৎপত্তি হয়েছে? গলগি বডি থেকে। এই গ্রিন কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে গলগি কমপ্লেক্স, জিসি লিখলাম, গলগি কমপ্লেক্স। তাহলে এইখানে যে এই সেকেন্ডারি লাইসোজোমটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, হেটারোফ্যাগোজোম এবং অটোফ্যাগোজোম। প্রথমে আসি আমরা এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি। অটো কথাটার অর্থ কি নিজে, আর হেটারো মানে আলাদা। মনে করো এই সেলটা বাইরের থেকে কোনো একটা পদার্থকে খাবার হিসেবে গ্রহণ করেছে, বাইরের থেকে মনে করো এক্স একটা পদার্থ ছিল, এটাকে তাকে গ্রহণ করেছে, ঠিক আছে। এইটাকে গ্রহণ করে কি হচ্ছে, সেই খাবারটাকে কে ডাইজেস্ট, খাবারটাকে তাকে তো পুষ্টিটা নিতে হবে, খাবারটা খেয়েছে বা খাবারটাকে পুষ্টি নিতে হবে, কিভাবে পুষ্টি নেবে না, এই সেকেন্ডারি লাইসোজোম এর কাছে চলে যাবে, এটা থেকে ডাইজেস্ট করার চেষ্টা করবে। অর্থাৎ কোনো ভ্যাকুলেটেড খাবার বা বাইরের কোনো যদি খাবারটাকে যে সেকেন্ডারি লাইসোজোমটা ডাইজেস্ট করার চেষ্টা করছে, অর্থাৎ বাইরের একটা পদার্থকে, অন্য একটা জিনিসকে, নিজের মধ্যে নয়, আইদার সেটা ভ্যাকুলেটেড করেছে অথবা সেটা নিজেই ডাইরেক্টলি ধরেছে, সেটাকে আমরা বলবো হেটারোফ্যাগোজোম। বোঝা গেল? আর অটোফ্যাগোজোম কাকে বলবো? যখন
এই সেলের মধ্যেই কোনো একটা সেল অর্গানেল ডিফেক্টিভ হয়ে গেছে, মনে করো কোনো একটা মাইটোকন্ড্রিয়া, কোনো একটা তোমার হচ্ছে গিয়ে তোমার অন্য কোনো একটা অর্গানেলস হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে। তখন কি করছে না, এখানে আমাদের এই অটোফ্যাগোজম অর্থাৎ কি হচ্ছে, এই যে সেকেন্ডারি লাইসোজোমটার কথা বলছি, এই সেকেন্ডারি লাইসোজোম কি করছে, মনে করো এটা একটা মাইটোকন্ড্রিয়া, আমি একটা ছবি আঁকি ছোট্ট করে, এটা মনে করো একটা মাইটোকন্ড্রিয়া, এটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা তার মধ্যে ডিফেক্টিভ কোনো কাজকর্ম করতে শুরু করছে, তো একে তো তাড়াতে হবে এখান থেকে, তো নষ্ট করে দেবে। সেখানে কি হচ্ছে, এই সেকেন্ডারি লাইসোজোমটা এসে একে গ্রাস করে দিচ্ছে, অর্থাৎ নিজেরই কম্পাউন্ড, সেলের নিজেরই কম্পাউন্ড তাকেই গ্রাস করছে। তখন তাকে আমরা বলবো অটোফ্যাগোজোম। অটো মানে তার নিজের জিনিসকে যখন ডাইজেস্ট করছে, আর হেটারোফ্যাগোজোম যখন হচ্ছে গিয়ে বাইরের জিনিসকে গ্রাস করছে, তখন তাকে আমরা বলবো হেটারোফ্যাগোজোম। নিজের জিনিসকে যখন গ্রাস করছে তখন তাকে আমরা বলবো অটোফ্যাগোজোম। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো অটোফ্যাগোজোম কি না, মনে করো এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কথা বলি, তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সাইটোক্রোম বি কমপ্লেক্সটা আছে না, সাইটোক্রোম যেটা আছে, ওই সাইটোক্রোমটা কি হয়, মাঝে মাঝে এটা অ্যাপোপ্টোসিসে তোমরা পড়বে যে সাইটোক্রোমে ওখানে ওই কমপ্লেক্সটা ওখান থেকে মাইটোকন্ড্রিয়া থেকে ছেড়ে চলে আসে। ওইটা ছেড়ে চলে আসা মানেই সিগন্যালিং দেয় সেলটাকে মেরে দেওয়া। আগের দিন বলছিলাম না অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ, তো এখানেও হচ্ছে কি ওই রকম জিনিস। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যদি সাইটোক্রোম কমপ্লেক্স যদি খুলে চলে আসে মাইটোকন্ড্রিয়া থেকে সেলের মধ্যে, এটা সিগন্যাল দেয় শেষ সেলটাকে মারতে হবে ইমিডিয়েটলি, কারণ এটা ক্ষতি করতে পারে। তো তখন কি করছে, এই মানে সেলটা মারা যায়। এবার ধরো এরকম কোনো হয়নি, ভুল করে কোনো এরকম একটা সেলটাকে মারার মতো কোনো পরিস্থিতি সত্যি সত্যিই তৈরি হয়নি, ভুল করে এরকম কোনো একটা কমপ্লেক্স বেরিয়ে গেছে, তাহলে তখন তাকে প্রোটেক্ট করার জন্য লাইসোজোম তাকে কি করবে না, এখানে গিয়ে টোটাল সেলটা না মেরে মাইটোকন্ড্রিয়াটাকে মেরে দেয়। এটা হচ্ছে গিয়ে অটোফ্যাগোজোম। আর হেটারোফ্যাগোজোম বাইরে থেকে কিছুটা খেয়েছে, সেটাকে ভ্যাকুলেটেড করেছে বা না করেছে, তার সেটাকে ডাইজেস্ট করার চেষ্টা করছে, সেটাকে আমরা বলবো হেটারোফ্যাগোজোম। এই অটোফ্যাগোজোম বা হেটারোফ্যাগোজোম যাই হোক না কেন, এবার ওকে ডাইজেস্ট করছে, তার মধ্যে দিয়ে এই যে অ্যাসিড হাইড্রোলাইসিসের 6টা এনজাইমের কথা বললাম, প্রোটিয়েজ, নিউক্লিয়েজ, তোমার আছে কি ইয়ে আরো যেগুলো লাইফেজ, এরকম যে 6টা এনজাইমের কথা বললাম 6 ধরনের, সেই এনজাইম গুলো দিয়ে তাকে ডাইজেস্ট করছে, তাকে ডাইজেস্ট করছে, ডাইজেস্ট করছে, ডাইজেস্ট করছে। আলটিমেটলি ডাইজেস্ট করা যখন আর তাকে ডাইজেস্ট করতে পারছে না, সেই যেটাকে খাচ্ছে আর কি, ওখান থেকে নিউট্রিশন নিচ্ছে বা ওটাকে নষ্ট করে দিচ্ছে, হয়তো তাকে আর আর সেটাকে নষ্ট করতে পারছে না, একটা সময় চলে এসেছে যাকে আর ডাইজেস্ট করা যাচ্ছে না, যেটা এক্সেস পড়ে থাকছে, সেই এক্সেস জিনিসটা লাইসোজোমকে নিয়ে আর একটা লাইসোজোম তৈরি করে, তখন তাকে আমরা বলবি রেসিডুয়াল বডি। রেসিডুয়াল, বোঝা গেছে রেসিডুয়াল বডিটা কি জিনিস? অর্থাৎ যেটাকে আর হেটারোফ্যাগোসোম বা অটোফ্যাগোসোম যে পদ যেটাই হোক না কেন, যখন ডাইজেস্ট করতে করতে যে রিস্ট অংশটা, যে অংশটা পড়ে আছে, যখন তাকে আর ডাইজেস্ট করতে পারছে না, তখন লাইসোজোমে যে অবশিষ্ট অংশটা তৈরি করে তাকে বলা হয় রেসিডুয়াল বডি। এই অবশিষ্ট অংশটা অর্থাৎ রেসিডুয়াল বডি তৈরি হয়ে গেলেই সেটা সেল কি করে, পুরোপুরি সেলের বাইরের দিকে বের করে দেয়। অর্থাৎ এইটা মনে করে একটা রেসিডুয়াল বডি এখানে তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে সেলটাকে কি করে, রেসিডিয়াল বডিটাকে সেলের প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে আউট, কারণ সেটা থাকলে ক্ষতি করে দেবে সেলটা, সেই জন্য এই হচ্ছে যে রেসিডিয়াল বডি। তাহলে এখানে জিনিসটা একটু পর পর আরেকবার বলে দিচ্ছি, একটু শুনে নাও। নিউক্লিয়াসের বাইরে হচ্ছে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার বাইরে গলগি বডি আছে, গলগি বডি থেকে হচ্ছে কি আমার প্রাইমারি লাইসোজোম তৈরি হচ্ছে। যখন প্রাইমারি লাইসোজোম তৈরি হচ্ছে তখন খুব অ্যাক্টিভ থাকে, সেই প্রাইমারি লাইসোজোম অ্যাক্টিভ থাকার পর সে যখন কোনো কাজ করতে যাচ্ছে তখন তাকে আমরা সেকেন্ডারি লাইসোজোম বলছি, কিছু কাজ করার সময়। সেই যখন সেকেন্ডারি লাইসোজোম তৈরি হচ্ছে, কোনো একটা পদার্থকে এনগালভ করার চেষ্টা করছে, ধরছে, তখন তাকে আমরা বলবো সেকেন্ডারি লাইসোজোম। এই সেকেন্ডারি লাইসোজোমকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা অটোফ্যাগোজোম, একটা হেটারোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম মানে সে তার সেলের মধ্যে কোনো একটা অর্গানেল যেটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল বা সেটা ভুল কাজ করছিল, তাকে নষ্ট করে দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় অটোফ্যাগোজোম। আর যখন বাইরের কোনো একটা কম্পোনেন্ট যেটাকে সেল হয়তো এনগালভ করেছে তাকে মানে নষ্ট করে দেওয়ার যে পদ্ধতি, তাকে সেটা হচ্ছে হেটারোফ্যাগোজোম। এই অটোফ্যাগোজোম এবং হেটারোফ্যাগোজোম তারা যে কাজ করছে, এই কাজ করার পরে যে অবশিষ্ট যায়, ডাইজেস্ট করার পরে যে অবশিষ্ট পদার্থটা যেটাকে আর ডাইজেস্ট করতে পারছে না তাকে সেলের বাইরে বের করে দিচ্ছে, এটা কি আমরা বলি রেসিডুয়াল বডি। বলো বোঝা গেল কি গেল না?